চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার। এই মুহূর্তে বিশাল স্পেশাল কভারেজে এই মুহূর্তে আমি এবং স্বর্ণালী রয়েছে, আমাদের সাথে শুভ্রাংশু রয়েছে। বাংলা টেলিভিশনে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সংঘর্ষ বিরতি। আগামী 48 ঘন্টার জন্য সংঘর্ষ বিরতি কনফার্ম করলো ভারত। এর আগে ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষ বিরতির কথা বলেছিলেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি, অর্থাৎ পাকিস্তান যদি গোলা বারুদ এবং সংঘর্ষ জঙ্গিপনা বন্ধ না করে, ভারত বলেছিল আমরা এবার যুদ্ধ হিসাবে দেখব এটাকে। এবং তারপরেই ডোনাল্ড ট্রাম্প এমন একটি বড় দাবি করে বসেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সংঘর্ষ বিরতি নিয়ে ভারত পাকিস্তান কথা, ডিজিএম অর্থাৎ শীর্ষ সামরিক আধিকারিক লেভেলে কথা, সংঘর্ষ বিরতির কথা কনফার্ম করলো, স্পষ্ট করলো ভারতবর্ষ। এই মুহূর্তে জানিয়ে রাখতে চাই, সংঘর্ষ বিরতি আগামী দুদিন, কোনো সংঘর্ষ হবে না। যদি একটা রাইডার আছে, এই মুহূর্তে স্বর্ণালী আমাদের সঙ্গে রয়েছে, একটা রাইডার আছে, অর্থাৎ যদি একটাও বোমা না পড়ে, একটাও মিসাইল না পড়ে, তবেই একদম শর্ত সাপেক্ষে। যে কিছুক্ষণ আগেই যে কথা আমরা জানতে পারলাম, অর্থাৎ একদম বারবার করে কোথাও ট্রাম্পের দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছিল যেটা মধ্যস্থতা হোক, সংঘর্ষ বিরতি হোক, কিন্তু সংঘর্ষ বিরতি বললেই সংঘর্ষ বিরতি হবে না। অর্থাৎ শর্ত সাপেক্ষে, যদি শর্ত না মানে তাহলে কিন্তু ভারতের সিদ্ধান্ত, ভারত কি করবে। কিন্তু যদি সংঘর্ষ মানে, আগামী দুদিন যদি একটাও কোনো ড্রোন অ্যাটাক বা হামলা না চালানোর চেষ্টা করে, ঠিক তাহলে তবেই কিনা সংঘর্ষ বিরতি হবে। কি বললেন কিছুক্ষণ আগে বিদেশ সচিব বিক্রম মিশ্র, একবার শুনবো। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. অর্থাৎ এই মুহূর্তে যেটা বললেন বিক্রম মিস্ত্রি, খুব নির্দিষ্টভাবে বিকেল 5টা থেকে এই সংঘর্ষ বিরতি শুরু হচ্ছে, অর্থাৎ সোমবার বিকেল 5টা অবধি ডেডলাইন। যদি একটিও মিসাইল স্ট্রাইক পাকিস্তানের তরফ থেকে না হয়, আমরা সংঘর্ষ বিরতি মানব, আর যদি হয় তাহলে আমরা এটাকে যুদ্ধ হিসাবে দেখব। এবং সবচেয়ে বড় কথা ময়ূক, একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, তাহলে ভারত ঠিক করবে, ইন্ডিয়া উইল চুজ, ভারত ঠিক করবে যে আসলে ভারত কি করবে। কারণ প্রসঙ্গত সব থেকে বড় কথা যেটা বারবার আমরা বলতে চেষ্টা করেছি, বারবার বলেছি, সংঘর্ষ আমরা কবে চেয়েছি, ভারত সংঘর্ষ কবে চেয়েছে, ভারত সংঘর্ষ কবে করেছে, ভারত যুদ্ধ কবে করেছে। ভারত শুধুমাত্র এখন এই ঘটনার পরও শুধুমাত্র প্রত্যাঘাত করা হয়েছে, এবং সব থেকে বড়, তার থেকেও বড় যা হচ্ছে, এরপরও পাকিস্তান যা করছে, আমাদের একাধিক শহর, একাধিক জায়গা, একাধিক রাজ্যে যেভাবে মিসাইলের পর মিসাইল ছোড়া হচ্ছে, ড্রোন অ্যাটাক করা হচ্ছে, সেগুলোকে আমরা রুখেছি শুধুমাত্র, সেগুলোকে আমরা মেরে নামিয়েছি শুধুমাত্র। কারণ আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব দেশের, এবং সেই মতো আমাদের দেশের প্রতিটা মানুষ যাতে সুরক্ষিত থাকে, সুরক্ষিত আকাশের তলায় থাকে, তার দায়িত্বটুকু পালন করেছে আমাদের দেশ। কিন্তু যে বদমাইশি করছে পাকিস্তান, বারবার যে একই কাজ করে গেছে, যেভাবে কোথাও উস্কানিমূলক ঘটনা এবং যেভাবে কোথাও আমাদের উপর সন্ত্রাসবাদী কার্যকলাপ, হামলা একাধিকবার এর উপযুক্ত জবাব দেওয়া হয়েছে, শুধুমাত্র প্রত্যাঘাত করা হয়েছে ময়ূক। এবং ডোনাল্ড ট্রাম্পের দপ্তর চাইছে ঠিকই যে বারবার মধ্যস্থতা করুক, সংঘর্ষ বিরতি হোক। আমরা দেখলাম মার্কো রুবিও বলেছেন বারবার করে হোক, কিন্তু সেটা যে এত সহজ নয়। আমার মনে হয় 48 ঘন্টার সময়টা তার একটা পরীক্ষা। এবং তার থেকেও খুব ইন্টারেস্টিং বিষয় যেটা, এই মুহূর্তে বিকেল 5:30, প্রথমে বলা হয়েছিল ভোর 5:30টার সময় একটা জয়েন্ট প্রেস কনফারেন্স হবে, সেটা 5:45 হলো। তারপরে আমরা দেখলাম যে 1:30টার সময় প্রেস কনফারেন্সটা হয়, এবং যে সাধারণভাবে আমরা যা খবর পেয়েছিলাম 5:30টার সময় প্রেস কনফারেন্স হবে আমরা জানতাম। তারপরে জয়েন্ট প্রেস কনফারেন্সের জায়গায় শেষ মুহূর্তে আমরা সূত্রের খবর পাই বিদেশ মন্ত্রক শুধু প্রেস কনফারেন্স করবে, এবং 5:30টাও 6টা হয়, অর্থাৎ ব্যাক এন্ডে জরুরি কিছু বৈঠক হচ্ছিল, এবং সবচেয়ে সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স বোধহয়। আমি আরেকবার শোনাবো
এটা বোধহয় পৃথিবীর বা এই মুহূর্তে ভারতের বিদেশ মন্ত্রকের বোধহয় সবচেয়ে সংক্ষিপ্ত। এটা যারা দীর্ঘদিন ধরে এমএ বিট করছেন সেই সাংবাদিকেরা হয়তো বলতে পারবেন, কিন্তু এত সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স বোধহয় এর আগে হয়নি। আরেকবার শোনার জন্য বলুন। And C, Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. সবথেকে সংক্ষিপ্ত যেটা বলছিলাম আমরা, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে কোন জায়গা থেকে প্রেস কনফারেন্স, কোন জায়গা থেকে মার্কো রুবিওর টুইট এবং আজকের বক্তব্য, কোন জায়গা থেকে ট্রাম্পের দপ্তর থেকে মধ্যস্থতার চেষ্টা। ময়ূক, একটা বিষয় আমার মনে হয় দর্শকদের খুব ক্লিয়ার করে বলা উচিত, আসলে পাকিস্তানের খেল খতম হয়ে গেছে। পাকিস্তান আর কিছু করার নেই। পাকিস্তান বুঝতে পারছে পাকিস্তানের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মাজা ভেঙে গেছে, আর তাদের কোনো সামর্থ্য নেই। একটা দেশ যেখানে জল নেই, রসদ নেই, বারুদ নেই, বিদ্যুৎ নেই, সেই দেশটা হাতে পায়ে ধরছে, বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে তার বড় ভাইয়ের কাছে, আমেরিকার দাদার কাছে, হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে, প্লিজ আমাদের বাঁচাও, প্লিজ ভারতকে থামাও। এর আগেও বহুবার এই কথা বলা হয়েছে, ভারতকে থামাও, আমাদের বাঁচাও। আরে ভারত তো কিছু শুরুই করেনি, থামানোর কি কথা, ভারত তো কিছু কোনো শুরুই করেনি। এই কান্নাকাটিগুলো করছে, আর ফিরে এসে রাত্রিবেলা ভারতের বিভিন্ন শহর লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালাচ্ছে, একাধিক ড্রোন হামলা করছে, একাধিক মিসাইল ছাড়ছে। এটা তো একসঙ্গে চলা সম্ভব নয়, একসঙ্গে সম্ভব নয়। সেক্ষেত্রে ভারতকে প্রত্যাঘাত করতে হচ্ছে। কিন্তু এই গাধামোর জন্য, এই বোগামোর জন্য যেটা হচ্ছে, পাকিস্তানের শক্তি ক্ষয় ক্রমশ হতে হতে পাকিস্তানের মাজা ভেঙে গেছে। এবং এখনো যদি আমেরিকার হাতে পায়ে গিয়ে না ধরতো, একদিকে জল বন্ধ করে দিয়েছে ভারত, জল নেই, খাবার নেই, রসদ নেই, বিদ্যুৎ নেই। এখন তাদের একমাত্র বাঁচানোর মানে পরিত্রাতা হচ্ছে শুধুমাত্র আমেরিকা। সেক্ষেত্রে আমেরিকা এখন বলছে যে প্লিজ, ভারতকে রিকোয়েস্ট করছে যে সংঘর্ষ বিরতিতে যাওয়া হোক, কিন্তু বিষয়টা কি এতটা সহজ হবে? পাকিস্তান যদি না শুধরোয় ময়ূক। এবং তার পাশাপাশি আরেকবার আমি যদি একটু ভেঙে ন্যারেশনটা একবার যদি বাংলার দর্শককে দিই, কী হলো সারাদিন ধরে, একটু যদি পেছনে গিয়ে দেখি। দেখুন, আমরা সকালবেলা প্রত্যাঘাত করি, আমরা প্রত্যাঘাত করেছিলাম কেন? আমরা প্রথম থেকেই যুদ্ধ চাই না, আমরা যেটা চাই সেটা হলো পাকিস্তানকে সবক শেখানো, এবং পাকিস্তানকে আমরা সবক শিখিয়ে যাচ্ছি। তারপরে আমরা যে সূত্রের খবর পাই, শীর্ষ সরকারি সূত্রের তরফ থেকে আমরা যে খবরটি পাই, যেখানে বলা হয় নির্দিষ্টভাবে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং সম্ভবত এটা ডিজিএমও স্তরেই জানিয়ে দেওয়া হয়েছে যে আর একটিও যদি সন্ত্রাসবাদী হামলা ভারতের ওপর করা হয় বা কোনো ধরনের মিসাইল স্ট্রাইকের মতন ঘটনা ঘটে, তাহলে এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখা হবে, অর্থাৎ এটাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। ভারত এই মুহূর্তে এটা পরিগণিত করবে যে পাকিস্তান এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, আমাদের সেই অধিকার রয়েছে পাল্টা আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য পাল্টা যুদ্ধ তাতে এনগেজ হয়ে যাব। এরপরেই বোধহয় রিয়াকশনটা শুরু হয়, হাঁটু কেঁপে যায় পাকিস্তানের, এবং পাকিস্তান এই মুহূর্তে যে কাজটি করে, আমরা যে সূত্রের খবর পাচ্ছি, পাকিস্তান নিজের কূটনৈতিক যে চ্যানেল, সেই কূটনৈতিক চ্যানেলটি ওপেন করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেসপারেটলি পায়ে পড়ে যায় ডোনাল্ড ট্রাম্পের, ডোনাল্ড ট্রাম্প যাতে ওকে বাঁচায়, হাতে পায়ে ধরে। এবং তারপরেই যে কথা বলা হচ্ছে বিদেশ মন্ত্রক সূত্রে, যে দুই ডিজিএমওর কথা হয়, ডিজিএমওর কথা অর্থাৎ শীর্ষ সামরিক কর্তা, তার কথা হওয়ার পরে এই মুহূর্তে আমরা যা জানতে পারছি, আবারও আমাদের দর্শককে জানিয়ে দিতে চাই, 48 ঘন্টা বিকেল 5টা আজ থেকে, আজ শনিবার বিকেল 5টা থেকে সোমবার বিকেল 5টা অবধি সিজফায়ার ভায়োলেশন যদি হয় তাহলে সেটা যুদ্ধে পরিণত হবে, যদি না হয় তাহলে আলোচনা হলেও হতে পারে, কিন্তু নো ফার্দার টকস, এটা বলে দেওয়া হয়েছে। একদম কোনো দ্বিতীয় আলোচনা মানে কথার কোনো জায়গা নেই। এবং শুধুমাত্র আমি আবারও যেটা বারবার করে বলছি
যে ভারত এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, ভারত সিদ্ধান্ত নেবে। কারণ এর আগে ভারতে যা যা কিছু ঘটনা ঘটিয়েছে আমেরিকা, তার নিজের জমিতে নিজের মাটিকে সন্ত্রাসের জন্য খুলে রেখেছে। আমরা কি দেখলাম? আমরা 9টা সন্ত্রাসের ঘাঁটি টার্গেট করেছিলাম, ভারত করেছিল 9টা সন্ত্রাসের ঘাঁটি, 9টা জঙ্গি ঘাঁটি। সবাই জানে মাসুদ আজহার কে, সে কি করেছে, সে তার কি কারনামা সবাই জানে, গোটা বিশ্বের লোক জানে, আমেরিকা তো আরো ভালো জানে। তারপর পাল্টা কি দেখলাম? গোটা দেশ, একটা দেশ পাকিস্তান, তার সেনা নেমে পড়লো তাদেরকে প্রোটেক্ট করার জন্য, গার্ড করার জন্য, ভারতকে অ্যাটাক করার জন্য, ভারতের উপর হামলা চালানোর জন্য। কোন জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে? কারণ তারা আসলে এই সন্ত্রাসীদের, এই জঙ্গিদেরকে রাখতে চায়। সন্ত্রাসী জঙ্গিদের নিশ্চিন্তের আশ্রয়স্থল হয়েছিল আমেরিকা, পাকিস্তান। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা বিশ্ব কিন্তু বলেছে, আমরা দেখেছি একের পর এক দেশ, ইরান থেকে শুরু করে আমরা দেখেছি জাপান, জার্মানি থেকে শুরু করে এমনকি নেপাল পর্যন্ত, তারা কেউ রাজি হয়নি পাকিস্তানকে তাদের থেকে কোনো রকম সাহায্য দেওয়ার ক্ষেত্রে। এবং তাদের নেপাল তো লাস্ট এটাও বললো যে আমার দেশের মাটি, আমার দেশের আকাশ আমি ব্যবহারই করতে দেবো না পাকিস্তানকে ভারতের ওপর আক্রমণ করার জন্য। অতএব গোটা দেশ, বিশ্ব একদিকে, আমরা যে বলি ইসলামিক ব্রাদারহুড ময়ূক, সেই ইসলামিক ব্রাদারহুড কাজে এলো না। ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ, তারা ধর্ম এক হলো, তারা আলাদা হয়ে গেল, তারা বলে পাকিস্তানের সঙ্গে থাকবো না। এমনকি বালুচিস্তান পর্যন্ত আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল যে দেশ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে সেই দেশ আমার দেশ হতে পারে না, এ দেশ আমরা থাকবো না, আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন বালুচিস্তান হব। এরকম একটা জায়গা থেকে পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা ছিল না, কিন্তু ভারতের কাছে রাস্তা আছে। ভারত শর্ত চাপিয়েছে, 12ই মে অবধি শর্ত রেখেছে। যদি এই শর্ত না মানে, আমার যদিও এই মুহূর্তে যে অবস্থা, পাকিস্তানের কাছে শর্ত না মেনে থাকা ছাড়া কি আর কোনো অপশন আছে? জল পর্যন্ত নেই। আমাদের সমস্ত যারা অতিথিরা, সেনাকর্তারা ছিলেন, তারা প্রত্যেকে বলছেন যে 7 দিনের রসদ ছিল, এখন 4 দিনের রসদ আছে। এই 4 দিনের মধ্যে পাকিস্তানকে হয় সারেন্ডার করতে হবে, নয় পাকিস্তানকে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য বা সংঘর্ষ বিরতির জন্য হাতে পায়ে ধরতে হবে। সেটাই হলো ময়ূর। এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, আমি পিসিআরকে বলবো, ডোনাল্ড ট্রাম্প আজ ঠিক মোটামুটি বিকেল 5:20 নাগাদ নিজের একটি টুইট করেন, নিজের হ্যান্ডেল থেকে, অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই টুইটটি করেন। পোটাস, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার টুইটার হ্যান্ডেল থেকে এই টুইটটি করেন এবং সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ দাবি করেন। দাবিটি হলো যে ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই রাজি হয়েছে দীর্ঘ একটা গোটা রাত আলোচনার পরে, দীর্ঘ আলোচনার পরে। ঠিক তারপরেই আমরা দেখি পাকিস্তানের টিমকে বলবো যে এই টুইটটা একটু চালাতে, টুইটটা আমরা গ্রাফিক্স করেছি, আমি টিমকে বলবো ময়ূক বিশ্লেষণ করছে, টুইটটা একটুখানি চালাবার জন্য বলবো। ময়ূক যেটা বলছিলেন, তারপরে পাকিস্তানের মন্ত্রী ইশাক দার, তিনি বলেন যে আমাদের ডিজিএমও স্তরে কথা হয়েছে, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। এবং দেখুন এই মুহূর্তে যে টুইটটি আমরা দেখাচ্ছি, ডোনাল্ড ট্রাম্পের টুইট, যেখানে নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যে টুইটটি করেছেন, গোটা পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বোধহয় এনগেজ টুইট, দেখা যাচ্ছে টুইটটা, প্লিজ কন্টিনিউ। এবং সেই টুইটে এই কথাগুলো লেখার পরেই আর মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা দেখতে পাই যে ইশাক দার পাকিস্তানের তরফ থেকে কনফার্ম করা হয়। আমরা অপেক্ষা করছিলাম ভারত এটা কনফার্ম করে কিনা। ভারত কনফার্ম করে এবং আমরা যে খবর পাচ্ছি, কোনো ধরনের নো ফার্দার টক্স, অর্থাৎ কোনো ধরনের কোনো কথা হবে না। একটাই কথা হয়েছে, যে কথাটা বিকাল 5টা নাগাদ হয়েছে। বিকেল 5টায় দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি, ডিজিএমও স্তরের যে কথা, সেই কথা হয়। মিলিটারি অপারেশনস আপাতত দুটো দেশের মধ্যে যে বেসিক কথাবার্তার লেভেলটা আছে, সেই লেভেলটায় কথাবার্তা হয় এবং তারপর সিদ্ধান্ত হয় যে ঠিক আছে 48 ঘন্টা দেখা যাক, 48 ঘন্টা অর্থাৎ 12 তারিখ অবধি কোনো সংঘর্ষ বিরতি, কোনো জঙ্গি কার্যকলাপ, কোনো ধরনের কোনো মিসচিভিয়াস অ্যাক্টিভিটি, যেটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক্যালি, অর্থাৎ কোনো ধরনের কোনো বদমাইশি করার যদি চেষ্টা করে পাকিস্তান, এবার কিন্তু যুদ্ধ হবে। আর কোনো রকমের বদমাইশি নয়, আর কোনো রকমের সঠতা নয়, আর কোনো রকমের ছল চাতুরি নয়। শুধু তাই নয়, শুধু এইটুকু নয়, আমি বলে রাখি এর মধ্যে যে প্রচ্ছন্ন যে বার্তাটা আছে সেটা খুব ক্লিয়ার, ভীষণ স্পষ্ট। শুধুমাত্র 48 ঘন্টার নয়, তার সঙ্গে এই ধরনের যাবতীয় সন্ত্রাসবাদী কার্যকলাপ নিজের দেশে, নিজের মাটিতে যা প্রত্যেক মুহূর্তে ভারতের জন্য করা হচ্ছে, ভারতকে আক্রমণ করার জন্য, ভারতের মানুষের ক্ষতি করার জন্য, সেগুলো পর্যন্ত বন্ধ করতে হবে। একটু থামাচ্ছি, এই মুহূর্তে যে খবর আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে আবার অজিত ডোভাল গেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে গেছেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ। আমি টিমকে বলবো ব্রেক করতে এখনই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিশলয়ের অগ্নিবাণ শুরু করবো। তবে তার আগে বড় খবর, ব্রেকিং নিউজ এই মুহূর্তে। প্রধানমন্ত্রী বাসভবনে অজিত ডোভাল, আবারও গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক আমরা সাক্ষী দেখেছি লাস্ট 6 মে বিকেলবেলা থেকে, সন্ধ্যেবেলা থেকে। আরও একবার গুরুত্বপূর্ণ বৈঠক। বারবার একদিনে বহু
চলেছে। নিজে থেকে বাড়ি থেকে বসে প্রধানমন্ত্রী বাসভবন থেকে অপারেশন হয়েছে, অপারেশন সিঁদুর চলেছে, স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই 48 ঘন্টার জন্য কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি কি রয়েছে আমরা জানবো, আমরা নজর রাখবো। তবে এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমরা ফিরে যাচ্ছি স্টুডিওয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কিশলয়, সন্ধ্যে 6টায় কিশলয়ের অগ্নিবাণ। আমি আসছি কিশলয়ের কাছে। কিশলয়, এবং এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, স্বর্ণালী এবং ময়ূক যেটা জানা ছিল, অজিত ডোভাল পৌঁছেছেন প্রধানমন্ত্রীর বাসভবনে। সিজ ফায়ারের কথা ঘোষণা হয়েছে। একটু আগে এস জয়শঙ্কর টুইট করেছেন যে ভারত সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই হবে কোনো রকমের সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি, এবং সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি দাবি করছেন সংঘর্ষ বিরতি হয়েছে দুই দেশের মধ্যে। কিশলয়ের অগ্নিবাণের স্বাগত। আমি কিশলয়, আমার সঙ্গে যারা রয়েছেন তাদের পরিচয় করবো। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন নীলাঞ্জন দাম, প্রাক্তন নৌসেনা আধিকারিক। আমার সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অরুণ রয়, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা। আমি প্রথমেই ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলির কাছে যাব। স্যার, সিজ ফায়ারের কথা ঘোষণা হলো। পাকিস্তান এক প্রকার বলা হচ্ছে ডিজিএমওকে কল করে, ভারতের ডিজিএমওকে কল করে রিকোয়েস্ট করেছেন যে সিজ ফায়ার করুন, আমরা চাইছি সংঘর্ষ বিরতি। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে দুই দেশের সিজ ফায়ার হয়েছে, ভারত কিন্তু মেনটেন করছে। ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এস জয়শঙ্কর টুইট করেছেন যে সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই কোনো সংঘর্ষ বিরতি। অর্থাৎ ভারত কিন্তু নিজের স্ট্যান্ড মেনটেন করেছে, পাকিস্তান কিন্তু পিছু হটেছে। স্যার, এই যে সিজ ফায়ারটা যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা তো একটা ব্যাকডোর ডিপ্লোম্যাসি অনেক দিন ধরে চলছিল, 72 ঘন্টার ওপরেও চলেছিল। পুরো ওয়ার্ল্ড ডিএসকেলেশন করে প্রেশার করছিল বোথ দি কান্ট্রি, দুজন, পাকিস্তানকে আর ইন্ডিয়াকে। আসলে পাকিস্তান টোটালি কর্নার্ড হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছিল কি আমাদের যা ক্যাপাবিলিটি আছে, আমাদের যা সাস্টেনিং পাওয়ার আছে, ওদের ফেল্ড স্টেট ইকোনমি থেকে ওরা এইটাকে বেশি দিন চালাতে পারবে না। এতে পাকিস্তান ইয়া তো ধ্বংস হয়ে যাবে, নাহলে পাকিস্তান ব্রেকআপ হয়ে যাবে। ওর নিজেরই ব্যাকয়ার্ড বার্নিং, মানে নিজেরই পেছনের এলাকায়, ইন্টেরিয়র এলাকায় এত প্রবলেম, তার উপরে ইকোনমি ইজ গোয়িং ডাউন। প্রত্যেকবার ইকোনমিক সিচুয়েশনটা হাতের বাইরে, লোনসের ওপরে টোটালি ডিপেন্ডেন্ট। একটা লড়াই কতদিন চালাতে পারবে সে? এভাবে কতদিন চলবে? আর ওরা তো দেখে নিয়েছে কি ভারতের একটা ক্যাপাবিলিটি যেটা আছে তার সামনে ওরা দাঁড়াতে পারেনি। ওরা ফ্রাস্ট্রেটেড অ্যাটাক, মানে হতাশ হয়ে অ্যাটাকের পরে অ্যাটাক, এসকেলেশনের পরে এসকেলেশন করে যাচ্ছে। ভারতের শক্তির সামনে টিকতে পারবে না এমন একটি দেশ, তারা চেষ্টা করেছিল ভারতের ওপর আক্রমণ করার, এবং তারা পিছু হটেছে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে 3:35 নাগাদ, আমি নীলাঞ্জন স্যারের কাছে আসবো। নীলাঞ্জন দাম, খবর আসছে যে পাকিস্তান 3:35 নাগাদ কল করা হয়, রিকোয়েস্ট করা হয় সিজ ফায়ারের জন্য, সংঘর্ষ বিরতির জন্য ডিজিএমও লেভেলে, এবং তারা এক প্রকার কোণঠাসা হয়ে বলে যে আমরা চাই সংঘর্ষ বিরতি, আমরা সব কিছু মেনে নিতে রাজি আছি, এক প্রকার তারা বলছে। ভারত কিন্তু মেনটেন করছে। এস জয়শঙ্কর টুইট করেছেন যে নো কম্প্রোমাইজ অন টেরর, কোনো রকম সন্ত্রাসবাদ নিয়ে কম্প্রোমাইজ নয়, সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই সংঘর্ষ বিরতি। ভারত আপার হ্যান্ড মেনটেন করেছে, পাকিস্তান কিন্তু সন্ত্রাসবাদ করে এই মুহূর্তে পিছু হতে, কোণঠাসা হতে বাধ্য হয়েছে, গোটা বিশ্বের কাছে মাথা নত করেছে। বলুন স্যার। হ্যাঁ, অবশ্যই। যে গত 2 সপ্তাহ ধরে বা 2 সপ্তাহের কাছাকাছি সময় ধরে ভারত নিজেদের যে সংযম এবং আগ্রাসনের মধ্যে যে একটা ব্যালেন্স মেনটেন করে চলছিল, সেটা কিন্তু খুবই প্রফেশনাল ওয়েতে এই ব্যালেন্সটা মেনটেন করে চলছিল। যে প্রাথমিক আঘাত যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে করা হলো, তারপর নেক্সট করা হলো ওদের যে যেখানে ওই এয়ার ডিফেন্স সেগুলোতে করা হলো, কিন্তু
কখনোই কিন্তু একটা ফুল ওরা যেরকম আমাদের সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করার একটা চেষ্টা করছিল সেরকম কিন্তু ভারত কখনোই করেনি। ঠিক এই মুহূর্তে যেটা হচ্ছে না, পাকিস্তানের না ওদের কাছে না আছে ওদের কোনো স্ট্র্যাটেজি আছে, না ওদের কাছে আর্মস অ্যামুনিশন আছে, না ওদের কাছে লজিস্টিক্স আছে। সো আমি গত পরশুদিন রাত্রেই তোমাদের শোতেই আমি বলেছিলাম যে পাকিস্তানের কাছে বড়জোর আর 48 ঘন্টার মধ্যে পাকিস্তান কিন্তু স্যারেন্ডার করবেই, এবং সেই স্যারেন্ডার করার জন্য ওরা হয়তো 71-এ যেরকম স্যারেন্ডার করেছে বা 99 যেরকম স্যারেন্ডার করছে সেরকম না, একটা এসকেপ রুট দিয়ে ওরা স্যারেন্ডার করবে। এবং সেই জন্য ওরা ব্যাকডোর দিয়ে ওরা কিন্তু অনেক দিন থেকেই মানে অনেক দিন মানে বেশ কয়েক দুদিন থেকে গত 2-2.5 দিন থেকেই কিন্তু ওরা বিশ্বের অন্যান্য দেশের কাছে কিন্তু ওরা একটা কূটনৈতিক চালিয়ে যাচ্ছিল যেন কেউ যেন মধ্যস্থতা করে এই সিজ ফায়ারটা চালু করে। কিন্তু ভারত যেমন একটা আমাদের একটা ফান্ডামেন্টালি আমরা আছি যে কোনো ভারতের যখনই কোনো একটা বৈদেশিক কোনো হবে দু দেশের মধ্যে হবে, আমরা কিন্তু তৃতীয় দেশের ইন্টারফারেন্স আমরা কিন্তু কখনোই অ্যালাউ করিনি, এক্ষেত্রেও কিন্তু করছি না। সেজন্যই কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক থেকে সরাসরিভাবে এটা বলা হয়েছে যে পাকিস্তানের ডিজিএমও কিন্তু ভারতের কাছে অ্যাপ্রোচ করেছে। এখানে যেটা ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করেছে সেটা কিন্তু সরাসরি ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু সেটা সরাসরি নাকচ করে দিল যে এখানে কিন্তু মধ্যস্থতার ব্যাপারটা নেই। ইয়েস, গোটা বিশ্ব চাইছিল ডিএসকেলেট হোক, সেটা ঠিক আছে, সবাই চাইছিল, সবাই বলছে ডিসকালেট হোক, কিন্তু মধ্যস্থতার ব্যাপারটা কিন্তু মধ্যস্থতা নেই স্যার। ডিজিএমও এসে পায়ে ধরেছে ভারত বলেছে যে টেররিজম সন্ত্রাসবাদ বন্ধ হলে তবেই আমরা এই সংঘর্ষ বিরতি করব, এবং সংঘর্ষ বিরতি আজকে 5টা থেকে শুরু হওয়ার কথা বলা হচ্ছে। এবং এস জয়শঙ্কর টুইট করেছেন, আমি যাব মেজর জেনারেল অরুণ রয়ের কাছে, প্রাক্তন সেনাকর্তা। মেজর জেনারেল স্যার, ভারত কোনোভাবে কোনো দিন কম্প্রোমাইজ করেনি, সন্ত্রাসবাদ নিয়ে ভারত পিছু হটেনি। ভারত টেরর ক্যাম্পে, সন্ত্রাসবাদী ক্যাম্পে স্ট্রাইক করেছে যখন ভারতের মনে হয়েছে, এবং ভারত উত্তর দিয়েছে প্রতিবার, প্রত্যাঘাত করেছে। প্রত্যাঘাতে পিছু হটে পাকিস্তান এবার পায়ে ধরছে ভারতের, এসে বলছে আমরা সিজ ফায়ার চাই। 3:30-র সময় কল করে এক প্রকার ভিক্ষা চেয়েছে। স্যার বলুন। দেখুন, এইসব বিষয়ে বেশ ভাবনা চিন্তে করে আমাদের সামনের কাজটা এগোতে হবে। এইটার শুরু যে আছে আজকে হয়নি, শুরুটা হয়েছে অগস্ট মাসে যখন হাসিনা ওয়াজেদকে কু করে সরানো হলো। সেটাতে কিন্তু পাকিস্তানের হাত ছিল এখন সরাসরি জানা যাচ্ছে, আর ভাবাও যাচ্ছে, খালি আমরা ওটা বুঝতে পারিনি তখন। পাকিস্তান চেয়েছিল আমাদের ইস্টার্ন ফ্রন্টে একটা অ্যাক্টিভ কিছু হয়ে যাওয়া। তারপরে আসিম মুনির পেহেলগামের 7 দিন আগে একটা লেকচার দিল, সেটাতে সরাসরি বললেন যে হিন্দু আর মুসলিম দুটো আলাদা কম, মানে আলাদা নেশন, আলাদা পিপল, দে ক্যানট লিভ, ওরা একসাথে থাকতে পারবে না। সেটা কিন্তু নট অনলি মেসেজ ও নিজেদের মুসলমানেদের ও আমাদের মুসলমানেদের ওই মেসেজটা দেবার চেষ্টা করছে। কিন্তু স্যার সেই মেসেজটা কোনোভাবেই কাজ করবে না স্যার, আমরা ঐক্যবদ্ধ, আমাদের দেশে স্যার আমরা ঐক্যবদ্ধ, ওরা পিছু হটতে বাধ্য হলো, ভিক্ষা করছে। হ্যাঁ, সেটাই বলবার চেষ্টা করছি আমি। আমাদের যে ট্রাই টু উকসাও দেম, ওটা হলো না। তারপরে সে নিজে চলে গেল কাজাখস্তানে, যখন পেহেলগামের ওপর ওই অ্যাট্যাকটা হলো। পেহেলগামের ওপর যে অ্যাট্যাকটা হলো, ও বুঝলো যে ওর কাঁধে কিছুই হবে না, সেই জন্যে ও কাজাখস্তানে বসে যায়। তারপরে এখনও এসে ওর কোনো পাত্তা নেই কোথায় আছে, কি করছে কি না করছে। এনিওয়ে, এইটা হলো একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড। এখন রইল কদিন পাকিস্তান লড়াইটা চালাতে পারে, কীরকমভাবে চালাতে পারে, কি করে চালাতে পারে। দেখুন, চায়নার ওকে অনেক সস্তায় উধারে হাতিয়ার দেবে, টার্কিও তাই করেছে, ওর পয়সার দরকার নেই হাতিয়ার পাওয়ার জন্যে। কিন্তু হ্যাঁ, এখন জাহাজের বিনিময় ওই হাতিয়ার পাকিস্তানে পৌঁছবে না, যা ওর কাছে ছিল সেটা দিয়েই ওকে কাজ চালাতে হবে। আপনারা জানেন যে টার্কির একটা জাহাজ এসেছিল বন্দরে, করাচি বন্দরে। ও কেন এনেছিল, এটাও ওপরেও একটা মানে ছিল যে কেন কি টার্কি ইজ এ নেটো মেম্বার, আর নেটো জাহাজের ওপর যদি হামলা হয় তো নেটো বাধ্য প্যারা 5-এর ওপর অন্যদের ওপর হামলা করবার জন্যে। তো সেই জন্যে পাকিস্তান চেয়েছিল জাহাজে বন্দরে একটা টার্কি থাকুক।
কিন্তু নেটোর কান্ট্রিরা বলে দিল যে আপনি ওইখান থেকে জাহাজ সরান, ইন্ডিয়া ক্যান চ্যালেঞ্জ এনি টাইম অ্যান্ড ক্যান ব্রেক ইট। তো সে নিজের জাহাজটা সরিয়ে নিয়ে চলে গেল। আর এখন নর্থ অ্যারেবিয়ান সিতে ইন্ডিয়া পুরো প্রায় সি ব্লকেডের মতন বসে আছে, না কিছু যেতে পারবে ভেতরে, না কিছু বাইরে আসতে পারবে। ঠিক এই হয়ে গেল। কিন্তু চায়নার রাস্তাটা, যেটা কারাকোরম পাস ডেরা বাবা ওল্ডির থেকে আছে, ওই রাস্তাটা খোলা আছে, তো চায়না দিতে পারে। তো আমাদের এটা ভাবা উচিত নয় যে কদিন লড়াইটা চালাতে পারবে, বরঞ্চ কত ইন্টেন্সিটিতে লড়াইটা চালাতে পারবে কদিনের জন্য, সেটা ভেবে দেখা উচিত। আমার মতে পাকিস্তানের কাছে এখনও wherewithal আছে ফর অ্যান ইন্টেন্স ওয়ারফেয়ার ফর অ্যাবাউট 10 to 15 days। কিন্তু আমরা ওটা যদি সত্যি সিজ ফায়ার চেয়ে থাকে, যেরকম আমরা শুনছি, আমাদের কিন্তু সিজ ফায়ারের ওপর মান্য দেওয়া উচিত নয় যতক্ষণ না আমাদের অবজেক্টিভ, যা অবজেক্টিভ প্রাইম মিনিস্টার সাহেব, আমাদের চিফেরা, আমাদের রক্ষামন্ত্রী রেখেছেন, সেই অবজেক্টিভটা যতদিন পূরণ না হয়ে যায় ততদিন করা উচিত না। আর সেই অবজেক্টিভটা কি হতে পারে? এরকম জিনিস করতে হবে যেটাতে পাকিস্তান মিলিটারির জন্যে ব্যথা, একটা পেন, যাতে পাকিস্তান মিলিটারি ইজ ডিগ্রেডেড, নিজেদের জনসাধারণের সামনে ওদের একটা পজিশনটা ডাউন হয়ে যায়, ওরকম একটা জিনিস করতে হবে। ওরকম জিনিসের জন্য নিশ্চয়ই অনেক অপশন ভেবেছে, কিন্তু আমার মতে যেটা যদি চাই যে এরকম করে ওদের ভেতরে নিয়ে বসে যাওয়া, আর বাকি ওদেরকে বলা এবার দেখো তোমরা কি করতে পারো, বাকি আপনারা, কারণ ভারতের ওপর ব্যথা দেওয়ার চেষ্টা করেছে। স্যার একটু সঙ্গে থাকুন, আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসছে, নিয়ে আমি অরিত্রর কাছে যাব, তারপর প্রত্যেকের কাছে যাব। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আসছে, ভারতকে 3:30-র সময় কল করে ডিজিএমও, পাকিস্তানের ডিজিএমও, ভারতের ডিজিএমও 3:35-এ কল করে, কথা বলে পাকিস্তান, ভারতকে এক প্রকার অনুরোধ করে, ভারতের সঙ্গে কথা বলে যে আপনারা দয়া করে বন্ধ করুন আমাদেরকে এভাবে মারা, আমাদেরকে এভাবে কোণঠাসা করা বন্ধ করুন, প্রত্যাঘাত করা বন্ধ করুন, আমাদের ভুল হয়ে গেছে। এক প্রকার পাকিস্তান একেবারে ভিক্ষা চাইছে ভারতের কাছে। অন্যদিকে কাঁদতে কাঁদতে আমেরিকার দাদার কাছে গিয়েছিল পাকিস্তান, আমেরিকা তারপর ভারতকে রিকোয়েস্ট করে যুদ্ধ এই সংঘর্ষ বিরতির, কিন্তু ভারত সোজা বলে দিয়েছে পাকিস্তান সন্ত্রাস বন্ধ করলে তবেই ভেবে দেখব, ভেবে দেখা হবে যদি পাকিস্তান সন্ত্রাস বন্ধ করে। 3:35 নাগাদ পাকিস্তানের ডিজিএমও কল করে বলে যে আমরা একেবারে কোণঠাসা, আপনারা দয়া করে এই আক্রমণ, এই প্রত্যাঘাত বন্ধ করুন। পাকিস্তানের ডিজিএমওর কল ভারতের ডিজিএমওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তান কোণঠাসা হয়ে প্রত্যাঘাতের পর কল করলো ভারতকে, অনুরোধ করলো সিজ ফায়ারের, অনুরোধ করলো সংঘর্ষ বিরতির। আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, অত্যন্ত বড় খবর এটা যে পাকিস্তান তারা প্রথমে খুব মিসঅ্যাডভেঞ্চার, যেটাকে বাংলায় বলা যেতে পারে শয়তানি করার চেষ্টা করেছিল। পাকিস্তান চেষ্টা করেছিল ভারতে মিসাইল পাঠানোর, ড্রোন পাঠানোর, প্রথমে সন্ত্রাসবাদী হামলা তো রয়েছে, তারপর শেষমেশ কল করে বলছে আপনারা দয়া করে আমাদের আর প্রত্যাঘাত করবেন না, আমাদের আর কোণঠাসা করবেন না, আর মারবেন না। আমেরিকাকে কল করে বলছে আপনারা ভারতকে বলুন আমাদের এইভাবে প্রত্যাঘাত না করতে, আমরা আর পারছি না। অরিত্র, দেখুন, প্রথম দিন থেকেই আপনার চ্যানেলে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রেজ করবার চেষ্টা করছিলাম যে ভারত সরকার কিন্তু শুরু থেকেই কখনোই এই বিষয়টাকে যুদ্ধ হিসাবে ঘোষণা করেনি। ভারত সরকার বারবারই বলার চেষ্টা করছে যে আমাদের মূল আক্রমণ টু স্টপ টেরোরিজম, আমাদের লড়াইটা সন্ত্রাসবাদ বন্ধ করার লড়াই। এবং প্রথম দিন যেদিন 6 তারিখে আক্রমণ হয়েছে, সেদিন যে 9টা ঘাঁটিতে আক্রমণ হয়েছে, তারপরেও যতবার পাকিস্তানের জমিতে এখান থেকে আক্রমণ করা হয়েছে, আমাদের বিদেশমন্ত্রী এবং বিদেশ সচিব বারবার দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছিলেন যে আমরা প্রিসাইজ এবং মেজার্ড অ্যাটাক করছি। আমাদের আক্রমণ কখনোই ছিল না যে পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধ করে সেখানে একটা হুজ্জুতি তৈরি করার। আমরা বারবার পাকিস্তানকে বলছিলাম যে ভাই তোমরা সন্ত্রাসবাদকে যেভাবে প্রমোট করছো, সন্ত্রাসবাদীদেরকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করছো, এই জিনিসটা বন্ধ করো। সেই জিনিসটা পাকিস্তান যদি আমাদের সাথে কোঅপারেট করে এই সন্ত্রাসবাদীদেরকে শায়েস্তা করবার জন্য হাতে হাত আগেই মেলাতো, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত এসকেলেট হতো না। কিন্তু আমরা দেখেছি
যে বারবার যখন আমরা এখান থেকে এই বার্তাটা পাঠানোর চেষ্টা করছি, পাকিস্তান আমাদের সিভিলিয়ানদের ওপর আক্রমণ করছে, বিভিন্ন এয়ারপোর্টের ওপর আক্রমণ করছে, মানে অতর্কিতে মিসাইল টিসাইল ছোড়া শুরু করছে, তখন ভারত যে অবস্থানটা নিল সেটা অ্যাবসলিউটলি ডিফেন্সিভ থেকে অফেন্সিভ একটা পজিশন, যে আমাকে রিটালিয়েশন করতে হবে। সেই জায়গা থেকে এই আক্রমণটা এতটা এসকেলেট হয়েছিল। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই 5:20 সময় যখন এই খবরটা আসছে, তখন আমেরিকার অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ এই একই সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে পৃথিবীতে। সেটা হচ্ছে জেলেনস্কির সাথে ইউরোপিয়ান তার যে অ্যালাই তারা মিটিং করে তারাও রাশিয়াকে বার্তা দিয়েছে যে তারাও রাশিয়া ইউক্রেন যুদ্ধটা 30 দিনের জন্য অ্যাটলিস্ট আনকন্ডিশনালি থামাতে চায়। এবং তারপরেই আমরা কিন্তু ভারত পাকিস্তানের শান্তির মেসেজটা দেখলাম। ফলে এখানে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু আমেরিকার কাছে আমরা দায় স্বীকার করে করলাম, মানে আমরা ক্ষমা চাইলাম, এইরকম একটা ফেক ভিডিও পাকিস্তান প্রোপাগেট করবার চেষ্টা করছে। এটা পিআইবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওটা ফেক। এই ভিডিওটি সম্পূর্ণ ভুল। প্রথম কথা, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। তার কারণ আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে IMF এর লোনটা স্যাংশন করার পেছনেই হয়তো এটা একটা কন্ডিশন থাকতে পারে যে বাবা তোমরা খেতে পারছো না। একটু হোল্ড করাবো, এই মুহূর্তে একটা প্রেস ব্রিফিং হবে এবং সরাসরি হ্যান্ড ওভার দ্য ফ্লোর টু কমোডোর নায়ার। Good evening, ladies and gentlemen. As the Foreign Secretary had said, you're aware there's an understanding that has been reached to stop all military activities at sea, on the air and on the land. And the Indian Navy, Indian Army and the Indian Air Force have been instructed to adhere to this understanding. Since the tragic events at Pahalgam, you're aware that our responses have been measured and very responsible. Details of these have been shared with you over the past few days through our various press briefings. What has also happened is that there is a significant amount of misinformation that is being undertaken from the other side. And as a professional military organization, we thought it is also our duty to dispel those misinformation aspects, as also state the facts of the case as they stand. Towards that, I will now hand over to my colleague, Colonel Qureshi. नमस्कार। अब मैं आपको पाकिस्तान की मिस इन्फॉर्मेशन कैंपेन के बारे में अवगत कराऊंगी। पहला, पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने JF-17 से हमारे S-400 व ब्रह्मोस मिसाइल बेस को नुकसान पहुंचाया, जो कि बिल्कुल गलत है। दूसरा, उसका यह भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड जो कि सिरसा, जम्मू, पठानकोट, बठिंडा, नलिया और भुज में है, ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है। तीसरा, पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्यूनिशन डम्प्स जो चंडीगढ़ और बियास में है उसका डैमेज हुआ, यह भी बिल्कुल गलत है। हमने आपको मॉर्निंग ब्रीफिंग में बताया था विद फैक्ट्स एंड फिगर के साथ कि ये सारी चीज़ें बिल्कुल सही सलामत हैं। अब मैं आपको बताना चाहती हूँ कि पाकिस्तान के एक प्रेस कॉन्फ्रेंस में ये बात की गई थी कि उनके सीनियर मिलिट्री ऑफिसर्स जो कि पूरी तरह से ये भ्रामक है और तथ्यों से दूर है कि पाकिस्तान की ओर से ये झूठा आरोप भी लगाया जा रहा है कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया। मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कॉन्स्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है। इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया, उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को, चाहे वो लैंड एसेट्स हो या फिर उनके एयर एसेट्स। यही नहीं, इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स स्कर्दू, जकोबाबाद, सरगोदा और बुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम, रडार सिस्टम, उनको भी एयर स्पेस में अनडिनेबल किया। यह भी बताना चाहती हूँ कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल, लॉजिस्टिक इंस्टॉलेशन और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर, मिलिट्री पर्सनल का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की
ऑफेंसिव व डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया। अंत में मैं फिर से ये बात दोहराना चाहूंगी, इंडियन आर्म फोर्सेस पूरी तरह से तैयार है, सतर्क है और भारत की संप्रभुता और अखंडता की रक्षा के लिए पूरी तरह से कमिटेड है। जय हिंद। Several attempts were made by Pakistan on spreading a misinformation campaign, as we have seen for the last few days. There were attempts made to say that our S-400 at a northern base was destroyed, which was completely false, and that it was destroyed by a JF-17, it was a false information. Also, that the BrahMos installation was attacked and it was destroyed was false. The destruction of airfields at Srinagar, Jammu, Pathankot, Bhuj, Nalia, etc. was also a false claim. The forward ammunition dump at Chandigarh and Beas are also fit and fine, and we showed you these in the photographs in the morning briefing today. Also, there was a certain different way of miscampaign that Pakistan conducted by its press conferences, which was conducted in a manner which was completely misleading and devoid of facts. Pakistan has been spreading fabricated allegations that the Indian armed forces have targeted mosques. Let us make this very clear here, that India is a secular nation and the Indian armed forces are a reflection of our constitutional values. We hold every place of worship of all faiths in the highest regard. Our operations have been aimed exclusively at terrorist camps and facilities being used for anti-India activities. No religious sites, I repeat, no religious sites have been targeted by the Indian armed forces. Over the past few days, as we have seen, Pakistan all has suffered very heavy and unsustainable losses after it has given us an unprovoked attack on our installations. It has suffered losses in both land and air. There has been an extensive damage to the crucial Pakistani air bases like Skardu, Sargodha, Jacobabad, and Bholari. In addition, a loss of AD weapon system and radars made the defense of Pakistani airspace untenable. Across the line of control, extensive and precise damage to military infrastructure and command control centers and logistic installations. In addition to that, 2 military personnel had led to complete breakdown of its defensive and offensive capability and also Pakistani morale. In conclusion, let me reiterate that whilst we will be adhering to the understanding that has been reached today, that is the Indian Army, the Indian Navy, and the Indian Air Force, we remain fully prepared and ever vigilant and committed to defending the sovereignty and integrity of the motherland. Every misadventure by Pakistan has been met with strength, and every future escalation will invite a decisive response. We remain fully operationally ready to launch whatever operations may be required in defense of the nation. Thank you very much, ladies and gentlemen. Thank you. With that, we come to the closure of this press briefing. Thank you very much. সাংবাদিক সম্মেলন করা হলো মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট ভাষায় পাকিস্তানের মিথ্যাচারের কথা জানিয়ে দেওয়া হলো। তার সঙ্গে জানিয়ে দেওয়া হলো যে পাকিস্তানের শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছে এক প্রকার, ভারতের প্রত্যাঘাতে তা ভেঙে গিয়েছে। তার কারণ ভারত প্রত্যাঘাত করেছে, ভারতের ওপর আক্রমণ হয়েছে বলে। ভারতের ওপর আক্রমণ হলে ভারত তার উত্তর দেবে, এটাও স্পষ্ট করা হলো। আমি দ্রুত একবার সবার কাছে যাওয়ার চেষ্টা করব। স্যার, এই প্রেস কনফারেন্স নিয়ে দ্রুত আপনার কমেন্ট। এর আগে কি আমি 2-4টে পয়েন্টস আমি ক্লারিফাই করতে চাই। প্রথম হচ্ছে, এটা একটা ভুল ধারণা হওয়া উচিত নয় কি এটা বিটুইন ডিজিএমও মনে হয় ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, যেমনি আমাদের দেশেও আছে পাকিস্তানেরও আছে। এই লেভেলে সিজ ফায়ার হয়নি। সিজ ফায়ার উড হ্যাভ টেকেন প্লেস
পলিটিক্যাল লেভেলে হয়েছে, এইটা খালি টাইমটা কমিউনিকেট করা হয়েছে কখন থেকে সিজ ফায়ারটা এফেক্টিভ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা সিজ ফায়ার কোনো এগ্রিমেন্ট হয়নি, এটা হচ্ছে সিজ ফায়ার আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং আর এগ্রিমেন্টের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, অনেকটা পার্থক্য আছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা মনে হচ্ছে আমরা নিজেদের মধ্যে কোনো থার্ড পার্টি ইন্টারফারেন্স না করে আমরা নিজেদের মধ্যে ডিসাইড করেছি কি একটা সিজ ফায়ার আমরা ফর দি টাইম বিং সেটাকে আমরা গুরুত্ব দেব। একদম সময় কম, ঠিক আছে। এই দুটো জিনিস এখন কোশ্চেন হচ্ছে সবচেয়ে বড় কথা কি প্রথমে এটা স্টার্ট কেন হয়েছিল? এটা স্টার্ট হয়েছিল একটা নেক্সাস ছিল, টেররিস্ট পলিটিশিয়ান পাকিস্তান আর্মি এক্সপেক্ট করেনি কি ইন্ডিয়া রিটালিয়েট করবে আর রেসপন্সিভ অ্যাকশনস নেবে। টেররিস্ট ক্যাম্পসগুলোকে, হেডকোয়ার্টার্সগুলোকে ধ্বংস করা হয়েছিল। এবার তারা পায়ে ধরছে। স্যার আমার একদম সময় কম, আমি একবার দ্রুত একটা পয়েন্ট একদম শেষ। এইটা হয়েছিল কি তখন গিয়ে একটা পাকিস্তান আর্মির ইগো ইস্যু হয়ে গেছে, পুরো ইগো ইস্যু থেকে এই ইস্যুটা দাঁড়িয়েছে। ঠিক, আমি যাব একদম দ্রুত মেজর জেনারেল অরুণ রয়ের কাছে। মেজর জেনারেল, এই প্রেস কনফারেন্স, আপনার কমেন্ট, ভারত পাকিস্তানের সামরিক শির দ্বারা এক প্রকার প্রত্যাঘাত করে ভেঙে দিয়েছে, স্পষ্ট করা হলো, বলুন স্যার। আমার কমেন্ট হলো এটাতে প্রেস কনফারেন্সে যা বলেছেন যে আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স টু স্ট্যান্ড বাই অ্যাজ অন দিস থিং, কিন্তু লাস্ট এত বছর ধরে আমরা জানি পাকিস্তান কি করে, ওদেরকে বিশ্বাস করা যায় না। সেকেন্ডলি, আমাদের তিনটে ডিমান্ড পাকিস্তান মাস্ট আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট ডিমান্ড যে ওরা টেরোরিজম একেবারে ছেড়ে দেবে। সেকেন্ড ডিমান্ড যে ওদের যত টেররিস্ট হেড আছে আর যত মানে এই যে চিফ আসিম মুনির আছে, এদেরকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ওপর ট্রায়ালে নিয়ে যাওয়া উচিত। আর থার্ড, যে আগেকার জায়গা কয়েকটা আমাদের যেটা নেওয়া হয়েছে ওটা আমাদের ফেরত দিয়ে দেওয়া, এরপরেই একটা স্থায়ী মতন একটা মানে কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। একদম একটা শেষ করুন। এটা কিন্তু মানে সিজ ফায়ার বললে কিন্তু বলা যাবে না, কারণ ভারত কিন্তু একটা কন্ডিশন লাগিয়েছে টিল 12ই মে অবধি। সুতরাং ভারতের দিক থেকে কিন্তু এখনো অবধি আপার হ্যান্ড আছে এবং পাকিস্তান না ভেবে থাকে যে সিজ ফায়ার ভারতের তরফে কমপ্লিটলি হয়েছে, সেটা কিন্তু হয়নি এখনো। এক লাইনে একটাই বক্তব্য, সিজ ফায়ার ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত পাকিস্তান সহযোগিতা করবে এবং ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ থাকবে। আবার যদি সন্ত্রাসবাদী আক্রমণ হয়, আবার যদি ভারতের স্বতন্ত্র সোভেরেনিটিকে আক্রমণ করা হয়, তাহলে ভারত আবার রিটালিয়েট করবে। বেশ, আমার এখানেই শেষ করতে হচ্ছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে, আবার সন্ত্রাসবাদ হলে ভারত সেটাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে, এমনটাই বলা হয়েছে সরকারি সূত্রে। এবং বলা হচ্ছে যে সন্ত্রাসবাদ হলে সঠিক উত্তর প্রত্যাঘাত ভারত কিন্তু দেবে। আপাতত এই মুহূর্তে ভারত এই শর্ত রেখে পাকিস্তানের সঙ্গে কথা বলেছে। এখানেই শেষ করছি, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।